ওয়েলকাম স্টুডেন্টস। আজ বিএসসি অনার্স সেম 4 স্টুডেন্টদের জন্য সেকেন্ড ক্লাস। আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার চ্যাপ্টারটি পড়ছিলাম, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর আগের দিন অপ-অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, আর অ্যাপ্লিকেশন একটা মাত্র ডিসকাস করা হয়েছিল। প্রায় 5-6টা অপ-অ্যাম্পের অ্যাপ্লিকেশন আছে। আজকে বাকি অ্যাপ্লিকেশনগুলো ডিসকাস করব। দেখো, আমি এর আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, অপ-অ্যাম্প দ্যাট মিনস অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যেটাকে আইসি অপ-অ্যাম্প বলে, সেটা কিন্তু ইলেকট্রনিক সার্কিটের খুব ইম্পর্টেন্ট একটি ইনস্ট্রুমেন্ট বলতে পারো তুমি। এটা প্রচুর কাজে ব্যবহার হয়। তো তার মধ্যে এর আগের দিন যে অ্যাপ্লিকেশনটা পড়েছিলাম সেটা ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখো, op-amp applications. Application number 2, op-amp as a non-inverting amplifier. Non-inverting amplifier. Okay. তাহলে দেখো, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে দেখো। দিস ইজ আওয়ার অপ অ্যাম্প, ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল। আমি ইনভার্টিং টার্মিনালটাকে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এটাকে গ্রাউন্ড করব, আর যেটা নন ইনভার্টিং টার্মিনাল সেখানে একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করব V1। দেখো, এর আগের দিন যে অ্যাপ্লিকেশনটা পড়েছিলাম তার সঙ্গে একটু ডিফারেন্স আছে। যখন আমি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করছিলাম তখন ইনপুটটা কিন্তু দিয়েছিলাম ইনভার্টিং টার্মিনালে, এখানে কিন্তু ইনপুটটা দিয়েছি আমি নন ইনভার্টিং টার্মিনালে, আর ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করেছি। আচ্ছা, দিস ইজ আউটপুট, আর এটা হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স। So this resistance is R1 and this is RF, feedback resistance. দেখো, এর আগের দিন লেকচারে আমি বলেছি যে অপ-অ্যাম্পের, আইডিয়াল অপ-অ্যাম্পের ভোল্টেজ গেইন ইনফাইনাইট। যদি ভোল্টেজ গেইন ইনফাইনাইট হতে হয় তাহলে অপ-অ্যাম্পের দুটো ইনপুটের ভোল্টেজকে সেম হতে হবে। এটা আমি ডিটেইলস ডিসকাশন এখন করব না, আগের লেকচারে যেহেতু বলা হয়ে গেছে। ডাউট ক্রিয়েট হলে তোমরা আগের লেকচারটা একবার দেখে নেবে। Because op-amp has infinite voltage gain, that is why both the input of the op-amp must have same potentials. তাহলে ক্লিয়ারলি এখান থেকে বলতে পারি যে এই যে G পয়েন্ট, যেহেতু এই নন ইনভার্টিং ইনপুটটার ভোল্টেজ কত V1, তাহলে যেটা নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ V1, তাহলে ইনভার্টিং যে ইনপুট তার ভোল্টেজ কি হবে V1 ই হবে। তাহলে G পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল অফ দা পয়েন্ট G উইল অলসো বি V1, রাইট? যেহেতু এই ইনপুটটার ভোল্টেজ V1, তাহলে এই ইনপুটটার ভোল্টেজও হবে V1। এবার দেখো, এই R1 রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো হবে, সাপোজ I কারেন্টটা ফ্লো হয়ে যাবে কোথায়? এটা জাংশনে গিয়ে দুটো রাস্তা কারেন্টের, একটা হলো অপ-অ্যাম্পের ভেতরের দিকে আর একটা হলো এই ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে। আমি আগেই বলেছি যে অপ-অ্যাম্প হ্যাজ ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, তার মানে অপ-অ্যাম্পের ইনপুট দিয়ে কোনো কারেন্ট ভেতরে ঢুকবেও না, ওখান দিয়ে কোনো কারেন্ট বেরোবেও না। তাহলে এই কারেন্টটা এখানে গিয়ে জাংশনে গিয়ে এদিকে যাওয়ার কোনো চান্স নেই, কারেন্টটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে। সো দিস ইজ দ্য পাথ অফ দ্য কারেন্ট, I কারেন্ট। তাহলে লিখতেই পারি এখানে কারেন্ট I ইকুয়াল টু, দেখো প্রথমে এই গ্রাউন্ডের রেসপেক্টে G, এইটুকু ভাবো, গ্রাউন্ড থেকে G পর্যন্ত, তাহলে গ্রাউন্ড পোটেনশিয়াল মানে 0 মাইনাস এখানে পোটেনশিয়াল কত V1, তাহলে 0 মাইনাস V1 বাই R1,
is equal to minus V1 by R1. এবার G থেকে আউটপুট পর্যন্ত পাবো, এই কারেন্টটাই তো যাচ্ছে, তাহলে ওখান থেকে লিখতে পারি আমি I equal to এখানে ভোল্টেজ কত V1 আর আউটপুট ভোল্টেজ হচ্ছে VO by RF। ক্লিয়ার? দেখো ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 দুটো ইকুয়েশনেই কিন্তু সেম কারেন্ট, so right hand side of the two equations will be equal. So from equation 1 and 2 we can write minus V1 by R1 equal to V1 minus VO by RF. Okay? আচ্ছা, এবার এটাকে একটু সাজিয়ে নিতে হবে, আমি এটাকে একটু সাজিয়ে নিই। তাহলে পেয়ে যাচ্ছি আমি মাইনাস, দেখি এখানে R1 আছে, এটা RF আছে, আমার দরকার এখানে VO by V1, VO by V1 দরকার। ওকে, তাহলে এক কাজ করি, এই ইকুয়েশনটাকে কোনাকুনি গুণ করে নিই। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, মাইনাস V1 into RF equal to R1 into V1 minus VO। আচ্ছা, এবার এখান থেকে লিখতে পারি আমি তাহলে ওখান থেকে V1 minus VO by V1 equal to minus RF by R1। ঠিক আছে, minus RF by R1। ওকে ফাইন, তো এখান থেকে লিখতে পারি আমি এটা ডিভাইড করে দিচ্ছি V1 দিয়ে, তাহলে 1 minus VO by V1 equal to minus RF by R1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে therefore VO by V1 equal to 1 plus RF by R1। VO by V1 মানে কি, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, সো দিস ইজ ইকুয়াল টু গেইন। তাহলে এই ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন কত, 1 প্লাস RF বাই R1। যদি তুমি অনেক বেশি গেইন চাও তাহলে এখানে RF রেজিস্ট্যান্সটাকে বেশি নিতে হবে, R1টাকে কম নিতে হবে, তাহলে গেইন উইল বি হায়ার। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখবে যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইনের ইকুয়েশনে কিন্তু মাইনাস সাইন এসেছিল, কিন্তু নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের যে গেইন বেরোলো সেখানে কিন্তু কোনো মাইনাস সাইন আসেনি। ক্লিয়ার? তার মানে বোঝা গেল যে এক্ষেত্রে ইন দিস কেস we will get gain, the voltage will be amplified, but there will be no change in polarity. Output voltage আর input voltage একই ফেজে থাকবে, there will be no polarity change. That is why there is no negative signs. তাহলে ডিফারেন্সটা কোথায় দেখো, আমি ফার্স্ট অ্যাপ্লিকেশনে যেটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ছিল সেখানে আমি কি পেয়েছিলাম, গেইন ভোল্টেজ গেইন ইকুয়াল টু বেরিয়েছিল মাইনাস RF বাই R1। এখানে মাইনাস সাইন এসেছিল, সেজন্য বলেছিলাম যে আউটপুট ভোল্টেজটা অ্যামপ্লিফাই হবে, সেই সঙ্গে সঙ্গে আউটপুটটার পোলারিটি চেঞ্জ হবে, পাই ফেজ ডিফারেন্স তৈরি হবে। এখানেও গেইন একটু ডিফারেন্স দেখো, এখানে একটা +1 আছে, তাহলে ইনভার্টিং এর থেকে নন ইনভার্টিং এর গেইন 1 বেশি হবে, 1 বেশি হবে। যদি ওখানে গেইন হয় 40 তাহলে এখানে গেইন হবে 41, ওখানে যদি গেইন হয় 50 তাহলে এখানে গেইন হবে 51, রাইট? আর একটা ডিফারেন্স কি, এখানে কোনো মাইনাস সাইন আসেনি, তাহলে ইন দিস কেস देयर উইল বি নো চেঞ্জ ইন পোলারিটি। তাহলে আমাদের দুটো অ্যাপ্লিকেশন হলো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম যে অপ-অ্যাম্পের কাজ কি। অপ-অ্যাম্পের কাজ হলো অ্যামপ্লিফাই করা, সেই সঙ্গে সঙ্গে কিছু অপারেশনাল কাজও করে, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করে, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন,
ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন সবকিছু করতে পারে অপ অ্যাম্প। এই যে দুটো অ্যাপ্লিকেশন দেখালাম, এটা ছিল অপ অ্যাম্পের application of op amp as an amplifier. Now we will see the application of op amp in mathematical performance, in mathematical calculations. So application number 3, application number 3, which is adder. Op amp as adder. add মানে কি? যোগ, সাম। তাহলে আমরা op amp দিয়ে অ্যাড করতে পারি, সাম করতে পারি। সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, আমি ইনভার্টিং টার্মিনালে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করব, কিন্তু একটা না, অনেকগুলো ইনপুট অ্যাপ্লাই করব ইনভার্টিং টার্মিনালে। সাপোজ একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম থ্রু দ্য রেজিস্ট্যান্স R1 V1, একইভাবে আর একটা রেজিস্ট্যান্স দিয়ে R2 দিয়ে ইনপুট দিলাম V2। এভাবে অনেকগুলো রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি Rn রেজিস্ট্যান্স ইনপুট দিলাম এখানে Vn, nth ইনপুট, মানে অনেকগুলো ইনপুট অ্যাপ্লাই করেছি আমি ইনভার্টিং টার্মিনালে, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে করে দিয়েছি গ্রাউন্ড। This is our output and this is our feedback network and this is feedback resistance. তাহলে একই লজিক আগের মতোই, যে অপ অ্যাম্পের দুটো ইনপুটের ভোল্টেজ সেম হবে। যেহেতু এই ইনপুটটা গ্রাউন্ড আছে, মানে এই ইনপুটের ভোল্টেজ 0, তাহলে এই জি পয়েন্টের ভোল্টেজটাও হবে 0। এই জি পয়েন্টটাকে বলেছিলাম আমি ভার্চুয়াল গ্রাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, দিস পয়েন্ট ইজ কল্ড ভার্চুয়াল গ্রাউন্ড, যেহেতু 0 হয়েছে পোটেনশিয়াল। এবার কারেন্ট কোনটা দিয়ে ফ্লো হবে? এই ব্রাঞ্চ দিয়ে মনে করো I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এই ব্রাঞ্চ দিয়ে I2, এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে, nth ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে In। তাহলে আমরা I1 সমান কি লিখতে পারি? we can write I1 equal to, দেখো I1 কারেন্টটা কিন্তু এটা দিয়ে এদিক দিয়ে ঢুকবে, সমস্ত কারেন্টগুলো বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে গিয়ে এখানে যোগ হবে, যোগে টোটাল কারেন্টটা পাস হবে এটা দিয়ে, এদিকে যাবে না। তার কারণ আমি বলেছি যে অপ অ্যাম্পের ইনপুটে কোনো কারেন্ট ঢুকতে পারবে না, বিকজ অপ অ্যাম্প হ্যাজ ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, রাইট? তাহলে কারেন্টটা এটা দিয়ে গিয়ে এই ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে আউটপুটে চলে যাবে। তাহলে V1 ইকুয়াল টু, দেখো এই টার্মিনালের ভোল্টেজ হলো V1 আর এই জি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0। তাহলে I1 সমান হবে V1 minus 0 by R1 equal to V1 by R1। ক্লিয়ার? আচ্ছা, আমি এই টোটাল কারেন্টটা সবগুলো যোগ হয়ে যে কারেন্ট, এটা বলছে IO, এই কারেন্টটা এটা দিয়ে ফ্লো হবে, দিস কারেন্ট ইজ কল্ড IO, মানে আউটপুট কারেন্ট। সিমিলারলি I2 will be equal to what? I2, এটা দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হবে একই ভাবে V2 by R2, এভাবে চলতে থাকবে। The total current IO will be equal to I1 plus I2 plus plus IN. Therefore, total current will be equal to this. Now I1 equal to V1 by R1 plus V2 by R2 plus plus Vn by Rn. আরে I ওটা কত হবে? এটা দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা কি কারেন্ট? টোটাল কারেন্ট। এই সমস্ত ব্রাঞ্চের কারেন্টগুলো দিয়ে একসঙ্গে যোগ হয়েছে, দিয়ে হয়েছে টোটাল কারেন্ট। আমি জি থেকে আউটপুট পর্যন্ত ভাবলে কি হবে? IO সমান IO will be equal to, এই পয়েন্টে পোটেনশিয়াল 0 আর এটা হচ্ছে VO, তাহলে 0 minus VO by রেজিস্ট্যান্স হলো এখানে RF, so this is equal to minus VO by RF। ক্লিয়ার? তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে minus VO by RF ফিডব্যাক রেজিস্ট্যান্স। ওকে, এবার আমি এখান থেকে চাইছি সিম্পলি VO চাইছি,
এখান থেকে লিখতে পারি তাহলে ভি আউটপুট ইকুয়াল টু আরেকটা দিকে চলে যাবে, আর মাইনাসটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, ওইদিকে মাইনাস করে দিলাম, তাহলে কি হবে মাইনাস নিয়ে নিলে আর এফটা এদিকে চলে যাচ্ছে, আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আর এফ বাই আর টু ইন্টু ভি টু প্লাস ডট 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 প্লাস আর এফ বাই আর এন ইন্টু ভি এন। বাস। আচ্ছা, যে রেজিস্ট্যান্স গুলো নিয়েছিলাম আমি আর ওয়ান আর টু আর এন, দেখো এই ব্রাঞ্চ গুলোতে যে রেজিস্ট্যান্স নিয়েছি আমি, যদি সমস্ত রেজিস্ট্যান্স গুলো ইকুয়াল হয়, ইকুয়াল নিই আমি, তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু আর এন। সমস্ত রেজিস্ট্যান্স গুলো যদি আমি সেম নিই তাহলে এটা সমান ধরে নিলাম আমি আর। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল আর ওয়ান আর টু ধরে লাভ নেই। তাহলে সব জায়গায় যে আর বসিয়ে দিই তাহলে কিন্তু এই আরটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে আর এফ বাই আর কমন নিয়ে নিচ্ছি, ভেতরে থাকলো কি মাইনাস আর এফ বাই আর, ভেতরে থাকলো ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ডট ডট প্লাস ভি এন। তাহলে দেখো এবার যদি আমি আর এফ ইকুয়াল টু আর নিয়ে নিই, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্সটাও যদি এই রেজিস্ট্যান্স গুলোর সঙ্গে ইকুয়াল নিয়ে নিই তাহলে কি হবে, আর এফ ইকুয়াল টু আর নিয়ে নেওয়া মানে রেশিওটা হয়ে যাবে 1, তাহলে ভি আউটপুট ইকুয়াল টু মাইনাস অফ ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ডট ডট প্লাস ভি এন। তাহলে বুঝতেই পারছি আমি যে আউটপুট ভোল্টেজটা কিন্তু ইনপুট ভোল্টেজ গুলোর সাম। আউটপুট ভোল্টেজ ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইনপুট ভোল্টেজেস, রাইট? তার মানে কি, আমি যদি এখানে 5 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এখানে 3 ভোল্ট দিই, তাহলে আউটপুট কি হবে 5 2 এ 7 আর 4 এ 11 3 এ 14 ভোল্ট হবে। তার মানে কি, তার মানে এই সার্কিটটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ করছে, যোগ, অ্যাডিশনস। ঠিক আছে? তার মানে এই সার্কিটটাকে আমি যোগ করার কাজে ইউজ করতে পারি। আমি ধরে নাও 5 6 7 8 10 15 যোগ করব, তাহলে ওই ভোল্টেজ গুলোকে আমি ইনপুটে দিয়ে দেবো, ওই ভ্যালু গুলোকে, এবং আউটপুটে যেটা পাবো রেজাল্ট সেটা হবে ওই ইনপুট গুলোর যোগফল বা অ্যাডিশনস। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই দিস সার্কিট ইজ কল্ড অ্যাডার। সো উই ক্যান ইউজ op-amp as an adder. This is mathematical operations. Okay? Next, এবার যদি এরকম মনে ডাউট হতে পারে যে যদি আমি এখানে RF ইকুয়াল টু আর না নিই তাহলে কিন্তু এখান থেকে বের করা যাবে যে আউটপুটটা পাবে তুমি তাকে RF বাই আর দিয়ে ডিভাইড করে যে রেজাল্ট হবে সেটা হবে ইনপুটগুলোর সাম। ক্লিয়ার? সেক্ষেত্রে আউটপুটটা সরাসরি ইনপুটগুলোর সাম হচ্ছে না, আউটপুটগুলোকে তুমি RF বাই আর দিয়ে ডিভাইড করবে, যেটা রেজাল্ট হবে সেটাই হলো ইনপুটগুলোর অ্যাডিশনস, রাইট? আচ্ছা, এই হলো op-amp as an adder. Application number 3. Application number 4. Op-amp as a differential amplifier. Differential amplifier. দেখো op-amp কে বলা হয় ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার, তার কারণ op-amp এর দুটো ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় op-amp ওই দুটো ভোল্টেজের ডিফারেন্সকে অ্যামপ্লিফাই করে। That is why op-amp is called differential amplifier. So okay,
দেখো এটা হলো একটা ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার সার্কিট, দুটো ইনপুটে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং ইনপুট অ্যাপ্লাই করেছে V1 আর নন ইনভার্টিং অ্যাপ্লাই করেছে V2, আর আউটপুট হলো VO। এখন যদি আমি কোশ্চেন করি যে এই বি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, আমাদের কনফিউশন ক্রিয়েট হয় এখানে, এবং ম্যাক্সিমাম যদি এখানে রং অ্যান্সার দেয়, যেহেতু এটা গ্রাউন্ড করা আছে তার মানে বি পয়েন্টের পোটেনশিয়াল 0, কিন্তু এখানে বি পয়েন্টের পোটেনশিয়াল 0 হবে না, কারণ এখানে গ্রাউন্ড করা আছে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, তার মানে এখানে একটা ড্রপ হবে, তার মানে বি পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু এখানে 0 নয়। যদি ডাইরেক্ট গ্রাউন্ড করা থাকতো, বি পয়েন্টটাকে সরাসরি গ্রাউন্ড করা যদি থাকতো, মাঝে কোনো রেজিস্ট্যান্স না থাকতো, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল 0 হতো, রাইট? ধরে নিলাম যে বি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল V2, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল কি V2 হবে? তা হবে না, কারণ এখানে ড্রপ হবে একটা। Let the potential of this point is equal to Vx. যেহেতু অপ-অ্যাম্প এর দুটো ইনপুটের পোটেনশিয়াল সেম হয়, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল Vx হলে এ পয়েন্টের পোটেনশিয়াল হবে Vx, রাইট? ওকে, নাও লেটস সি দ্য কারেন্ট। ধরে নিচ্ছি যে এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I1 কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এটা দিয়ে ফিডব্যাক হবে আউটপুট। আর এই ইনপুটটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে মনে করো I2, এটা দিয়ে কোন দিক কারেন্ট যাবে? এটা দিয়ে এই R2 রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, কারণ এদিকে ঢোকার কোনো চান্স নেই। তাহলে প্রথমে এটা দেখো, আমি I1 কি লিখতে পারি? প্রথমে এখান থেকে এই পর্যন্ত V1 মাইনাস Vx বাই R1, আর এই I1 মানে এখান থেকে এই পর্যন্ত কি লিখতে পারি আমি? Vx মাইনাস VO বাই RF, Vx মাইনাস VO বাই RF। ওকে, আচ্ছা, এবার এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবার সেকেন্ড ইনপুটটা দেখো, নন ইনভার্টিং ইনপুট I2 ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত V2 মাইনাস Vx বাই R1 ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত কারেন্টটা এটা দিয়ে যাবে I2, তাহলে Vx মাইনাস গ্রাউন্ড মানে 0 বাই এখানে রেজিস্ট্যান্স কত আছে? R2। ইকুয়েশন 1 থেকে যদি আমি 2 কে সাবট্রাক্ট করি, দেখো আমি যদি ইকুয়েশন 2 মাইনাস 1 করি, ঠিক আছে, 2 মাইনাস 1 তোমরা ক্যালকুলেশন করবে, এগুলো নিয়ে অত সময় নষ্ট করছি না। তাহলে সাবট্রাক্ট করলে পেয়ে যাবে V আউটপুট ইকুয়াল টু R2 বাই R1 ইনটু V2 মাইনাস V1, রাইট? তাহলে কি দেখলাম এখান থেকে? এখান থেকে দেখতে পেলাম যে এই ডিফারেন্সটাকে অ্যামপ্লিফাই করলো। কত টাইমস অ্যামপ্লিফাই করলো? R1 বাই R2 বাই R1 টাইমস দিয়ে আউটপুট পেলাম। So this is the circuit of an op-amp as a differential amplifier. Okay. अच्छा, next application number 5, op-amp as a differentiator, ঠিক আছে? op-amp as a differentiator। দেখো op-amp দিয়ে ডেরিভেটিভ হয়, ডিফারেন্সিয়েশন হয়। op-amp দিয়ে সব ম্যাথমেটিক্যাল অপারেশনই হয় প্রায়। অ্যাডিশন হলো, আর ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার ওখানে একটা পয়েন্ট আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি আউটপুটের ইকুয়েশনটা কি পেয়েছিলাম, আগের টপিকটা একটু বলে দিচ্ছি আমি। আউটপুট V আউটপুট ইকুয়াল টু বেরিয়েছিল R2 বাই R1 ইনটু V2 মাইনাস V1। যদি আমি ওই সার্কিটটায় R1 ইকুয়াল টু R2 নিতাম, ঠিক আছে, রেজিস্ট্যান্স দুটো যদি ইকুয়াল নিয়ে নিতাম,
তাহলে রেশিওটা হয়ে যেত 1, সেক্ষেত্রে ভি আউটপুট ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে কি, ইনপুট দুটো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে এই এক্ষেত্রে অপঅ্যাম্পটা কি কাজ করলো, অপঅ্যাম্প এজ এ সাবট্রাক্টর। তাহলে ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার যে সার্কিটটা আগে ড্র করেছিলাম ওটা কিন্তু সাবট্রাক্টর হয়ে যাবে, বিয়োগ হবে ওই সার্কিটটা দিয়ে। শুধু একটা কন্ডিশনস যে ওখানে R1 ইকুয়াল টু R2 করে দিতে হবে। তাহলে ইনপুটে যে দুটো ইনপুটে তুমি দুটো ভোল্টেজ দেবে, আউটপুটটা হবে ওদের বিয়োগফল। ক্লিয়ার? সো তাহলে সাবট্রাক্টর হিসাবে অপঅ্যাম্পের অ্যাপ্লিকেশন অলরেডি আগেরটাতেই দেখানো হয়ে গেছে। এবার আমরা দেখব যে একটা অপঅ্যাম্প কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারে, ডিফারেন্সিয়েশন করতে পারে। সো সার্কিট ডায়াগ্রাম, this is op-amp, this is our terminal input, এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর আমি নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে দেবো। this is grounded, okay, this is plus and this is output। এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব না, এখানে একটা ক্যাপাসিটর থাকবে ফিডব্যাক সার্কিট। এটা হলো আমার জি পয়েন্ট, এর রেজিস্ট্যান্সটা হলো আর, আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সি। ক্লিয়ার? আর এখানে ইনপুট দিয়েছি আমি V1। ওকে, সো একটু উল্টো হয়ে গেল, একটু আমি ডিফারেন্সিয়েটর করছি তো, ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে এখানে থাকবে ক্যাপাসিটর, ওকে, আর এই ব্রাঞ্চে থাকবে রেজিস্ট্যান্স। এটা ডিফারেন্সিয়েটরের সার্কিট, ক্যাপাসিট্যান্স সি আর রেজিস্ট্যান্স আর। আচ্ছা, যেহেতু এখানে পোটেনশিয়াল V1 আর এই ইনপুটটা গ্রাউন্ড আছে, তাহলে জি পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? 0, মানে জি পয়েন্টটা হলো ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে এই ক্যাপাসিটরের মধ্যে কত চার্জ থাকবে? ক্যাপাসিটরের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স এখন কত? V1 মাইনাস 0 মানে V1। তাহলে চার্জ অন দ্য ক্যাপাসিটর Q will be equal to C into V1. Therefore we can write V1 equal to Q by C. Okay, this is equation number 1 let V1 equal to Q by C. এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করো with respect to time. Differentiate with respect to time. তাহলে হয়ে যাবে dV1 by dt equal to 1 by C, C তো কনস্ট্যান্ট, তাহলে dq dt, রাইট? dq dt মানে আবার কি? কারেন্ট I, this is equal to I by C, হয়েছে তো? তাহলে this is equal to I by C। এবার ধরে নিচ্ছি যে এটা দিয়ে I কারেন্ট ফ্লো হচ্ছে, এটা দিয়ে, তাহলে আমরা I সমান কি লিখতে পারি? I equal to, এখান দিয়ে ভাবো প্রথমে, এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে ভাবো। I equal to 0 মাইনাস V output by R, মানে মাইনাস V output by R। তাহলে এখানে I by C মানে হলো মাইনাস V output by CR। ক্লিয়ার? তাহলে V output equal to কি আসছে? V output equal to আসছে মাইনাস CR dV1 dt। দেখো V1 টা কি? ইনপুট ভোল্টেজ, dV1 dt মানে কি? ইনপুট ভোল্টেজের ডেরিভেটিভ, এটা ইকুয়াল টু কি হচ্ছে? আউটপুট ভোল্টেজ। তার মানে কি বুঝলাম? এই সার্কিটটা ইনপুটকে ডিফারেন্সিয়েট করে দিয়েছে। তাহলে আমি যে রেজাল্টটা পাবো আউটপুটে, সেটা হবে ইনপুটের ডেরিভেটিভ। আমি এই সার্কিটটাতে যে আউটপুটের রেজাল্টটা পাবো সেটা হবে ইনপুটের ডেরিভেটিভ। তার মানে অ্যাকচুয়ালি এই সার্কিটটা ডিফারেন্সিয়েশন করেছে। দ্যাট ইজ ওয়াই দিস সার্কিট will behaves as a differentiators. So this is application number 5. Now op-amp as a integrator. op-amp দিয়ে যেমন ডিফারেন্সিয়েশন হয় সেরকম op-amp দিয়ে ইন্টিগ্রেশনও হয়। দেখো সার্কিটটা আমি মুছলাম না, কারণ এই সার্কিটটা একদম সেম আগেরটার মতো, শুধু একটা চেঞ্জ হবে,
যেখানে ক্যাপাসিটর ছিল সেখানে রেজিস্ট্যান্স থাকবে, আর যেখানে রেজিস্ট্যান্স ছিল সেখানে ক্যাপাসিটর থাকবে। মানে অ্যাকচুয়ালি আমি ভুল করে যে সার্কিটটা এঁকেছিলাম এর আগে, সেটা ছিল তোমার ইন্টিগ্রেটরের সার্কিট। দিস ইজ দ্য সার্কিট হিয়ার। সো নাও টেল মি দ্য কারেন্ট, যদি আই কারেন্ট ফ্লো হয় এটা দিয়ে, তাহলে এই কারেন্ট আই সমান কি লিখতে পারি এখানে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভাবো, V1 minus 0 by R, V1 minus 0 by R equal to V1 by R, this is equal to current flowing through the circuit. আচ্ছা দেখো ক্যাপাসিটরের এখানে যেটা ভোল্টেজ হবে সেটাই কিন্তু আউটপুট ভোল্টেজ। ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ। ওকে, আচ্ছা ক্যাপাসিটরে যদি আমরা জানি ক্যাপাসিটরের চার্জের ফর্মুলা, দেখো চার্জ অন দ্য ক্যাপাসিটরস, ঠিক আছে, চার্জ অন Q ইকুয়াল টু CV, চার্জ অন দ্য ক্যাপাসিটর Q ইকুয়াল টু CV, তাহলে ভোল্টেজ অন দ্য ক্যাপাসিটর মানে কি Q বাই C। ওকে, দেখো তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরটা ডিটি টাইমে কত চার্জ হবে, I ইকুয়াল টু dq dt আমরা জানি, তাহলে dq মানে কি I dt। যদি এই সার্কিটটা দিয়ে I কারেন্ট ফ্লো হয় তাহলে dt টাইমে ক্যাপাসিটরটা চার্জ কত হবে, dq ইজ ইকুয়াল টু I dt। তাহলে ফুল টাইমে ক্যাপাসিটরটা চার্জ কত হবে, ফুল টাইমে dt টাইমে ক্যাপাসিটরটা dq চার্জ হয়েছে, তাহলে 0 থেকে t পর্যন্ত ফুল টাইমে ক্যাপাসিটরটা কত চার্জ হবে, ইন্টিগ্রেশনস 0 টু t dq মানে কি, ইন্টিগ্রেশনস 0 টু t dq মানে হলো I dt, এই চার্জ হবে। এটা হলো ক্যাপাসিটরের ফুল চার্জ কত টাইমে, t টাইমে। অলরেডি আমরা লিখেছি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু চার্জ বাই ক্যাপাসিট্যান্স। তাহলে ফুল চার্জ হয়ে যাওয়ার পর ক্যাপাসিটরের পোটেনশিয়ালটা কত হবে, V আউটপুট। আমি আগেই বলেছি যে আউটপুট এই ক্যাপাসিটরের পোটেনশিয়ালটা এখানে আউটপুট ভোল্টেজ, তাহলে ফুল চার্জ হয়ে যাওয়ার পর এটা আউটপুট ভোল্টেজ, এটা হবে V আউটপুট। তাহলে V আউটপুট সমান কি লিখতে পারি আমি, চার্জ বাই ক্যাপাসিট্যান্স। আচ্ছা এটা কি টোটাল চার্জ, ক্যাপাসিটরের টোটাল চার্জ ইন্টিগ্রেশন 0 টু t I dt, তাকে ভাগ করব আমি 1 বাই C দিয়ে, তাহলে পেয়ে যাব কি V আউটপুট ভোল্টেজ। একটা মাইনাস সাইন নেব, তার কারণ আমরা জানি যে এটা হলো ইনভার্টিং ইনপুট টার্মিনালস, এখানে যে ইনপুটটা দেওয়া হয় আউটপুটে ইনভার্ট হয়ে যায়, মানে পোলারিটি চেঞ্জ হয়। এই হয়ে গেল আমার আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার, দিস ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ, রাইট। এবার অলরেডি আমরা পেয়েছি কারেন্ট I ইকুয়াল টু V1 বাই R, তাহলে এই কারেন্টের ইকুয়েশনটাতে আমি I ইকুয়াল টু V1 বাই R বসিয়ে দেব। তাহলে V আউটপুট উইল বি ইকুয়াল টু -1 বাই C, R চলে আসবে একটা বাইরে, ইন্টিগ্রেশন 0 টু t V1 dt। এটা হলো আমার আউটপুট ভোল্টেজের ইকুয়েশনস। দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ইকুয়েশনটা থেকে যে ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশন করে পেয়েছি আমি আউটপুট ভোল্টেজ। তাহলে এই সার্কিটটাতে ইনপুটে যেটা আমি দেব, আউটপুটে যেটা পাবো সেটা আসলে কি, ইনপুটটার ইন্টিগ্রেশন হয়ে আউটপুটের রেজাল্টটা দেবে। তার মানে এই সার্কিটটা দিয়ে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রাইট। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ op amp as an integrator. Now next application is application of op amp as logarithmic amplifier. Application number 6. Applications number 6. Application of op amp as a logarithmic amplifier. আচ্ছা দেখো, লগারিদমিক অ্যামপ্লিফায়ার হিসাবে অপ অ্যাম্প এর অ্যাপ্লিকেশন পেতে গেলে মানে এক কথায় লগ
ম্যাথমেটিক্যাল লগ অপারেশন থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা সেম ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের মতো। ফার্স্ট অ্যাপ্লিকেশনে যে সার্কিট ছিল সেম সার্কিট, শুধু একটা মাত্র চেঞ্জ হবে। এই হলো আমার অপ অ্যাম্প, দিস ইজ ইনভার্টিং টার্মিনাল আর দিস ইজ নন ইনভার্টিং, এটাকে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে তো। আর এটা হচ্ছে আমার আউটপুট। এইখানে ছিল কি ফিডব্যাক রেজিস্ট্যান্স, কিন্তু এখানে আমরা ইউজ করব একটা পিএন জাংশন ডায়োড, এটুকু ডিফারেন্স। পিএন জাংশন ডায়োড, রাইট। তাহলে এখানে ইনপুট ভোল্টেজ V1, এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা G পয়েন্ট, এই হলো আমার সার্কিট, রাইট। এখানে ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ হলো VF। আচ্ছা, ডায়োড কারেন্টের ইকুয়েশন আমাদের জানা আছে। ডায়োড কারেন্টের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই অ্যানালগ ইলেকট্রনিক্স এর প্রথম দিকে চ্যাপ্টার ছিল ডায়োড। ডায়োড ইকুয়েশনটা কি ছিল একটু মনে করার চেষ্টা করবে, নাহলে আগের চ্যাপ্টারগুলো দেখে নেবে। কারেন্ট ফ্লোয়িং থ্রু এ পিএন জাংশন ডায়োড, যাকে বলে ডায়োড ইকুয়েশন বা ডায়োড কারেন্ট ইকুয়েশনস। I ইকুয়াল টু ফর্মুলা ছিল আমার IS, ঠিক আছে। তারপরে ছিল e টু দি পাওয়ার EVF বাই ইটা KB ইনটু ক্যাপিটাল T মাইনাস 1। এটা ছিল ডায়োড কারেন্টের ইকুয়েশনস, যেখানে IS টা হলো স্যাচুরেশন কারেন্ট আর VF টা হলো ফরওয়ার্ড ভোল্টেজ। VF টা হলো ফরওয়ার্ড ভোল্টেজ। কিন্তু অলরেডি আমরা জানি যে EVF বাই ইটা KB ইনটু ক্যাপিটাল T এটা গ্রেটার দ্যান 1 হয়। এগুলো দেখতে গেলে তোমাকে আবার সেই ডায়োডের সেই ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের দিকে ডায়োড আছে ওটা একবার দেখে নিতে হবে, কারণ এগুলো অলরেডি তোমাদের ডিসকাস করা হয়েছিল তখন। রিপিটেড ডিসকাশন এটা হবে না। তাহলে এটা গ্রেটার দ্যান 1 হলে e টু দি পাওয়ার EVF বাই ইটা KB ইনটু T মাস্ট বি গ্রেটার দ্যান 1। পাওয়ারটা যদি একই থেকে অনেক বড় হয় তাহলে e টু দি পাওয়ার এটা পুরো বড় হবে। যদি এটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই 1টাকে নেগলেক্ট করব, রাইট। তাহলে 1টাকে নেগলেক্ট করলে আমার কারেন্টের ইকুয়েশন চলে আসছে এখান থেকে I ইকুয়াল টু IS e টু দি পাওয়ার EVF বাই ইটা KB ইনটু T, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এটাকে করব I বাই IS, কারেন্ট বাই স্যাচুরেশন কারেন্ট, ইকুয়াল টু e টু দি পাওয়ার EVF বাই ইটা KB ইনটু ক্যাপিটাল T। বোথ সাইডকে যদি আমি ln করি তাহলে কি হবে, বোথ সাইডের ln নিলে ln I বাই IS ইকুয়াল টু ln e টু দি পাওয়ার সামথিং, মানে ওই পাওয়ারটাই চলে আসে, তাহলে হয়ে যাবে EVF বাই ইটা KB ইনটু ক্যাপিটাল T। এটা হলো ln I বাই IS, ঠিক আছে। আমার এখান থেকে ইকুয়েশন চাই VF, ওই ভোল্টেজটা, এটাই কিন্তু আউটপুট ভোল্টেজ। এই ডায়োডের এখানে যে ফরওয়ার্ড ভোল্টেজ এটাই কিন্তু হবে আমার আউটপুট ভোল্টেজ। সো VF will be equal to what? From this equation we can write VF will be equal to eta KB into capital T by E ln I by capital IS। এটা হচ্ছে আমার VF। আমি একটু আগে বললাম যে যেহেতু G পয়েন্টটা হলো গ্রাউন্ড, ভার্চুয়াল গ্রাউন্ড, তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল 0, তাহলে এই ভোল্টেজটাই হবে আমার আউটপুট ভোল্টেজ। কিভাবে হচ্ছে দেখো, কিভাবে হচ্ছে দেখো। এই পয়েন্টের পোটেনশিয়াল 0 হওয়ার জন্য এখানকার যে ফরওয়ার্ড ভোল্টেজ সেটাই হবে আউটপুট ভোল্টেজ, শুধুমাত্র এক। তাহলে আমরা লিখতেই পারি এখানে যে V আউটপুট will be equal to VF, কিন্তু এখানে একটা মাইনাস সাইন আছে। তার কারণ আমরা জানি যে এখানে ইনপুটটা অ্যাপ্লাই করেছি আমি ইনভার্টিং টার্মিনালে, তাহলে আউটপুটটার পোলারিটি চেঞ্জ হবে। দেয়ারফর আউটপুট ভোল্টেজ V আউটপুট will be equal to, এখান থেকে চলে আসবে আমার আউটপুট ভোল্টেজ V আউটপুট is equal to মাইনাস VF
মানে হয়ে গেল তোমার মাইনাস ইটা কেবি ইন্টু ক্যাপিটাল টি বাই ই ln I বাই IS। আচ্ছা, অলরেডি আমরা বের করেছিলাম I বাই IS ইজ ইকুয়াল, আচ্ছা আইটা বের করে নিই তাহলে সুবিধা হবে। এই সার্কিট থেকে এটা হলো আমার V1 ছিল, তাহলে I মানে কি হবে, এই যে কারেন্ট I ইকুয়াল টু V1 মাইনাস 0 বাই R1 ইকুয়াল টু V1 বাই R1। এই ইকুয়েশনটা আমি I এর জায়গায় V1 বাই R1 বসিয়ে দেব, তাহলে পেয়ে যাচ্ছি আমি V আউটপুট ইকুয়াল টু মাইনাস ইটা বোলজম্যান কনস্ট্যান্ট অ্যাবসোলুট টেম্পারেচার বাই ইলেকট্রনিক চার্জ ইনটু ln I মানে V1 বাই R1, তাহলে V1 বাই IS ইনটু R1। এই হলো আমার আউটপুটের ইকুয়েশনস। তাহলে কি দেখতে পেলাম আমি, যে এখানে V1 টা কি ইনপুটের লগ নিচ্ছি, দিয়ে পাচ্ছি আমি আউটপুট। তাহলে এখানে আউটপুটটা কাকে অ্যামপ্লিফাই করছে, V1 ইনপুটটাকে ডাইরেক্টলি অ্যামপ্লিফাই করছে না, ইনপুটের লগকে অ্যামপ্লিফাই করছে। দ্যাট ইজ ওয়াই দিস সার্কিট উইল বি কল্ড লগারিদমিক অ্যামপ্লিফায়ার। এটা হলো আমাদের 6th অ্যাপ্লিকেশনস। তাহলে আমাদের অপ অ্যাম্পের সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দুটো লেকচার আমি পুরো অপ অ্যাম্পটাকে শেষ করলাম, ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে কিছু কিছু ডিফাইন করেছিলাম আমরা, আর সেই সঙ্গে সঙ্গে অপ অ্যাম্পের ইম্পর্টেন্ট 6টা অ্যাপ্লিকেশনস। অপ অ্যাম্প থেকে এক্সামে প্রবলেম আসে অনেক, এবং এই চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় 8-10 নম্বরের কোশ্চেন হয়ে যায় শুধুমাত্র অপ অ্যাম্প থেকে। প্রায় 7টা বা 8টা লেকচার আছে দেখবে সিলেবাসে, সেটা আমি দুটো পার্টে শেষ করে দিলাম পুরো অপ অ্যাম্প। এই প্রবলেমগুলো চট্টোপাধ্যায় রক্ষিতের বইয়ের যে এক্সাম্পলের প্রবলেমগুলো করে দেওয়া আছে, সেই প্রবলেমগুলো করলেই এনাফ। এক্সামে বেশিরভাগ ক্ষেত্রে ওইসব জায়গা থেকে প্রবলেম তুলে দেয়। যার কাছে চট্টোপাধ্যায় রক্ষিতের বই আছে, সে চট্টোপাধ্যায় রক্ষিতের এক্সাম্পলের প্রবলেমগুলো করবে। যার কাছে বাসুদেব ঘোষের বই আছে, বাসুদেব ঘোষের এক্সাম্পলের প্রবলেমগুলো করবে। দুটো বই ভালো, দুটো বই নো ডাউট, যার যেটা আছে সে সেখান থেকে করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাস অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। প্রত্যেকে সাবধানে থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।